নমস্কার, আমি মালা ভট্টাচার্য। আজ 13/1/2024 আমি গল্পমালা চ্যানেলে হিমানীশ গোস্বামীর লেখা কিট্টুর রোমহর্ষক কীর্তি গল্পটি পড়তে চলেছি। ইন্দারাপাড়া লেনে সুপ্রিয়া পিসির বাড়িতে আজ প্রায় উৎসবের আবহাওয়া। সুপ্রিয়া পিসি নাকি এমন চিনে খাদ্য নিজে তৈরি করেছেন যেটি নাকি কিট্টুর বন্ধু অভিভাবক ঝাড়ুদার এবং পাচক শেয়াল মামার রান্নার চেয়ে 100 গুণ ভালো। এই খাদ্য খাওয়ার জন্য তিনি কিট্টুকে এবং শেয়াল মামাকে রাত্রে নিমন্ত্রণ করেছেন। সারাদিন ধরে তিনি আর নিয়তি মাসি রান্নাবান্না করেছেন। উপলক্ষ আরও একটা ছিল, সেটা হলো কোনো এক ক্যাসেট কোম্পানি মিহিরের দুটি কবিতায় সুর দিয়ে সেই ক্যাসেট বাজারে ছেড়েছে। অবশ্য কেবল মিহির নয়, সঙ্গে আরও 3 জন কবিরও দুটি করে কবিতাকে গান করা হয়েছে। এই বাবদ মিহির নাকি নগদ 500 টাকা পেয়েছে। সুপ্রিয়া পিসি কিন্তু কথাটা বিশ্বাস করেন না। তিনি টেপ শুনে বলেছেন ওর জন্য কেউ একটি পয়সাও দিতে পারে বলে তার বিশ্বাস হয় না। তার দৃঢ় বিশ্বাস মিহিরই টাকা দিয়ে ক্যাসেট করেছে, টাকা ফেললে কলকাতায় সব করা যায়। যাই হোক, এই বাবদ মিহির আরও 2 জনকে নেমন্তন্ন করেছিল এবং খাওয়া দাওয়া চলেছিল রাত 9:30 পর্যন্ত। সুপ্রিয়া পিসির রান্না খেয়ে বাঘা কাকাও নাকি খুব তারিফ করেছেন। বলেছেন এত চমৎকার রান্না, ঠিক যেন কলকাতার কোনো বিখ্যাত চীনে দোকানের রান্না। এই গোলমালের মধ্যে কিট্টুর পিসেমশাই শান্তিরঞ্জনবাবু একবার মাত্র 2 মিনিটের জন্য এসে 1 প্লেট খাদ্য, একটা কাঁটা আর একটা চামচ নিয়ে সোজা ওপরে চলে গিয়েছিলেন। তার এই রকম গোলমাল হইহুল্লোড় একদম পছন্দ হয় না। শুধু ওপরে যাওয়ার সময় কিট্টুর কানে কানে বলে গিয়েছিলেন যত দেরিই হোক না কেন বাড়ি ফেরার আগে কিট্টু যেন একা তার সঙ্গে দেখা করে, একটা জরুরি দরকার আছে। সকলে চলে যাওয়ার পর কিট্টু বাঘা কাকাকে বলল, তুমি বাড়ি চলে যাও, আমি একটু পরেই যাচ্ছি। সুপ্রিয়া পিসি কিট্টুকে বললেন, তোর পিসে সারাদিন গুম হয়ে রয়েছেন, কারো সঙ্গে ঠিকমতো কথা বলছেন না। চিরকালই উনি ওই রকম, যেন কারো সঙ্গে কথা বললে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। তা তোর ভাগ্যি ভালো, তোর সঙ্গে কথা বলতে চান। বোধহয় ঐতিহাসিক কোনো তথ্য ভুল বলে তিনি প্রমাণ করে ফেলেছেন। হয়তো শুনবি সিপাহীরা নাকি মোটেই বিদ্রোহ করেনি, ব্রিটিশরা সম্পূর্ণ মিথ্যে কথা লিখে গেছে, কিংবা ওই রকমই কিছু আজগুবি। কিট্টু উপরে যেতেই শান্তিরঞ্জনবাবু ঘরের দরজা বন্ধ করে দিলেন। তিনি বললেন, একটা ব্যাপার ঘটে গেছে বলে মনে হচ্ছে কিট্টুবাবু। তোমার মনে পড়ছে আমার দক্ষিণ ভারতীয় বন্ধু কেডি রামকৃষ্ণ নারায়ণ স্বামী আমাদের এই বাড়িতে 2 দিন ছিলেন? বয়স অনেক হলেও দেহের আর মনের শক্তি ছিল তার প্রভূত পরিমাণেই। মনে পড়ছে? হ্যাঁ পিসেমশাই, কিট্টু বলল, মনে পড়ছে ভালো করেই। উনি জনজীবনে সুস্থতা আনার জন্য আন্দোলন করছিলেন, বলেছিলেন তিনি নিজেই। ঠিক বললেন শান্তিরঞ্জনবাবু। তারপর গলাটা বেশ আস্তে করে বললেন, তিনি দিন 15 আগে আমার সঙ্গে দেখা করেছিলেন। ভীষণ উত্তেজিতভাবে তিনি বলেছিলেন তিনি একটি র্যাকেটের সন্ধান পেয়েছেন, মানে কিছু ঠগ আর জোচ্চোর নাকি এই অঞ্চলের লোকদের ঠকাচ্ছে লক্ষ লক্ষ টাকা। যাই হোক, দরকার হলে আমি ওকে সাহায্য করতে পারি কি না তাই জানতে চাইলে আমি বলি নিশ্চয় পারবো। আমি তাকে বলি তোমার কথা। তা নারায়ণ স্বামী খুব খুশি হয়ে বললেন তিনি 2-3 দিনের মধ্যেই এসে ফের দেখা করবেন। তিনি বললেন আপাতত আলিপুর রোডে শ্রী বসন্ত গেস্ট হাউসে উঠেছেন, কিন্তু তিনি 3 দিন পরে এলেন না। আমি আর খোঁজ খবর কিছু করিনি, কেননা নারায়ণ স্বামীর লোকটিই ছিলেন একটু খেয়ালি, ওর কথা ভুলেই গিয়েছিলাম। কিন্তু আজ সকালে খবরের কাগজে ওর ছবি দেখে অবাক হয়ে গিয়েছি। নারায়ণ স্বামীকে মৃত অবস্থায় পাওয়া গেছে গঙ্গায় শ্রীরামপুরের ঘাটের কাছে। পুলিশ ছবি দিয়ে বিজ্ঞাপন দিয়েছে। পুলিশ অবশ্য জানে না এর পরিচয়। আমার মনে হয় ইনি নারায়ণ স্বামী। তুমি দেখো তো কিট্টু, তোমার তাই মনে হয় কি না? কিট্টু ছবিটিকে মনোযোগ দিয়ে দেখলো, বলল, হ্যাঁ, এটা তার ছবি বলেই মনে হয়, যদিও মুখটা অনেক ফোলা আর বিকৃত। আপনি কি পুলিশকে জানিয়েছেন কিছু? শান্তিরঞ্জন বাবু বললেন, ভেবেছিলাম ফোন করব একটা, কিন্তু সত্যি কথা বলতে কি
আমি একটু ভয়ই পেয়ে গেলাম। কি থেকে কি হয় কে জানে, ভেবে কিছুই করিনি। ভেবেছিলাম আজ তো তোমার সঙ্গে দেখা হচ্ছেই, তখন তোমার সঙ্গেই পরামর্শ করে যা হোক কিছু করা যাবে। তুমি কি বলো? কিট্টু বলল, শ্রীবসন্ত গেস্ট হাউসে একবার খবর নিলে কিছুটা বোধহয় হদিশ পাওয়া যাবে। ওর বাড়িতেও একটা ফোন করে দেখলে হয়। ওর বাড়ির ঠিকানা তো আপনার জানা আছে? শান্তিরঞ্জন বললেন, ছিল। একটা পুরানো ডায়েরিতে লেখা ছিল। সেই ডায়েরিটা এই ঘরেই কোথাও হারিয়ে গেছে, পাচ্ছি না। কিট্টু দেখলো বড় ঘরটির প্রায় সর্বত্রই বই, না হয় নানা কাগজপত্রে ভরা। ওর মধ্যে একটা বিশেষ ডায়েরি খুঁজে পাওয়া সহজ কাজ নয়। কিট্টু বলল, শ্রীবসন্ত গেস্ট হাউসেই ওর ঠিকানা পাওয়া যাবে। গেস্ট হাউসে থাকতে গেলে প্রথমেই বড় খাতায় ওসব লিখতে হয়। শান্তিরঞ্জন বাবু বললেন, আজ রাত হয়ে গেছে, কাল তাহলে একটু খোঁজ খবর করো। ছবি দেখে তো মনে হচ্ছে ওটি নারায়ণ স্বামীরই ছবি। তাছাড়া ওর হদিশ নেই, আসবেন বলেও এলেন না। এদিকে ওর মতন দেখতে একজনের মৃতদেহ। কিট্টু বেরিয়ে যাচ্ছিল, সুপ্রিয়া পিসি আটকালেন। ওরে কিট্টু, খুব যে চোরের মতন সরে পড়ছিস, বলি ব্যাপার কি? তোর পিসে তো কারোর সঙ্গে কথা বলে না, হঠাৎ তোর সঙ্গে আধ ঘন্টা ধরে দরজা বন্ধ করে কি বলল রে? কিট্টু বলল, এমন কিছু নয় পিসি, সামান্য 2-4টে কথা। সুপ্রিয়া পিসির তাতে সন্দেহ গেল না। বললেন, যত বড় হচ্ছিস তত মিথ্যে কথা বলতে শিখেছিস। তোর মতন বয়সে আমরা একটা মিথ্যে কথা বলতাম না রে কিট্টু। কিট্টু বলল, তার মানে পরে মিথ্যে কথা বলা ধরেছ? বলে দরজা খুলে হাসতে হাসতে বেরিয়ে গেল। বাঘা কাকাকে সব কথা বলে কিট্টু সকালেই বেরিয়ে গেল আলিপুর রোডে শ্রীবসন্ত গেস্ট হাউসের উদ্দেশ্যে। ফোন না করেই কিট্টু দেখলো 3তলা চমৎকার একটা বাড়ি। বছর 10 হবে বাড়িটির বয়স। পরিষ্কার পরিচ্ছন্ন গেস্ট হাউস, সামনে একটুখানি বাগানও আছে, পাশে একটা চওড়া গলি, গেস্ট হাউসের সঙ্গে লাগানো কয়েকটা গ্যারেজ। কিট্টু রিসেপশনে ঢুকে গেল। সেখানে দেখলো টাই পরা এক যুবক বসে বসে ঝুলছে। কিট্টু যেতেই যুবকটি সোজা হয়ে বসে বলল, মর্নিং স্যার। কিট্টু যথাসম্ভব শুভেচ্ছা বিনিময় করে বলল, এখানে নারায়ণ স্বামী বলে একজন দিন 15 আগে এসেছিলেন, তিনি কি এখনও আছেন? যুবকটি বলল, দেখি খাতা দেখে বলতে হবে। এখানে 45টি ঘর আছে, সকলের খবর রাখি না তো। খাতা দেখে যুবকটি বলল, তিনি ছিলেন 2 রাত, তারপর তিনি ফিরে আসেননি। 5 দিনের অগ্রিম টাকা জমাও দিয়েছিলেন। তার জিনিসপত্র তার ঘর থেকে বের করে স্টোরে রেখে দেওয়া হয়েছে। আপনি কি তার আত্মীয়? তাহলে প্রমাণ দিয়ে জিনিসগুলো নিয়ে যান। প্রতিদিন 10 টাকা করে চার্জ করা হয় জিনিস ফেলে রাখলে। কিট্টু বলল, ওর বাড়ির ঠিকানাটা দরকার ছিল। মাদ্রাজ থেকেই তো উনি এসেছিলেন, আমার পিসেমশাইয়ের বন্ধু উনি। ঠিকানা দিতে আপত্তি নেই। যুবকটি বলল, 11-22 পোয়েজ গার্ডেন্স, চেন্নাই। চেন্নাই? সে আবার কোথায়? কিছুদিন আগেও যার নাম ছিল মাদ্রাজ। ও, থ্যাংক ইউ, কিট্টু বলল। তারপর একটু ভেবে বলল, আচ্ছা, নারায়ণ স্বামীর ফেলে যাওয়া জিনিসপত্র কি এখানেই পড়ে থাকবে? যুবকটি বলল, জিনিসপত্র সামান্যই। 2টো বল পয়েন্ট পেন, একটা নাম লেখার প্যাড, ছোট্ট একটা হালকা আধুনিক সুটকেস, তাতে কিছু জামাকাপড়। টেবিলে রাখা ছিল একটা শেভিং সেট, ছোট্ট 2টো তোয়ালে, চানের ঘরের চটি, ব্যাস। তবু চিঠি লেখা হয়েছে ওর ঠিকানায়। সেও তো 7 দিন হয়ে গেল, উত্তর আসেনি। আপনি এইসব খোঁজখবর করছেন কেন, জানতে পারি কি? কিট্টু বলল, আমি একজন শখের গোয়েন্দা। আমার কেন যেন মনে হচ্ছে নারায়ণ স্বামী জীবিত নেই। সে কি মশাই, বলেন কি? যুবকটি বলল, কে খুন করলো? খুন? কিট্টু বলল, আপনি জানলেন কেমন করে তিনি খুন হয়েছেন? আমি তো কেবল বলেছি জীবিত নেই। যুবকটি একটু আমতা আমতা করতে লাগলো। কিট্টু তাতে বেশ আমোদ হলো। কিট্টু বলল, ডায়েরি টায়েরি কিছু ছিল কি জিনিসপত্রের মধ্যে? না। কোনো লেখা, চিঠি বা ক্যাশ মোমো? লেখার প্যাডের ওপর কয়েকটা টেলিফোনের নম্বর লেখা ছিল মনে হচ্ছে। প্যাডটা কি আমাকে দেখাতে পারেন? নম্বরগুলো একটু টুকে নিতাম। আমি বিপদে পড়বো না তো? যুবকটি প্রশ্ন করলো। কথাটা আর কেউ জানলে তবেই বিপদের কথা আসে, তাই না? যুবকটি একটি আলমারির চাবি খুলে ফেলে তা থেকে একটা ছোট্ট প্যাড বার করলো। তাতে 4টে নম্বর লেখা ছিল। নম্বরের আগে GS, HH, RKR এবং PP। টুকে নিয়ে বিট্টু বলল, থ্যাঙ্কস, এটা কাউকে বলার দরকার নেই। তারপর কিছু অদ্ভুত লেখা ছিল। 165L, 9000
টা 8%, 230 এল 16,000 টা 11%, সি টিভি 24,000 12%, ভিসিপি 1,000 10%, এইরকম আরও কিছু। নারায়ণস্বামী ফ্রিজ, কালার টিভি, ভিসিপির দাম নোট করে নিয়েছিলেন। অদ্ভুত তো, আবার পাশে পাশে শতকরার অঙ্কও। তিনি কি সেই চেন্নাই থেকে কলকাতায় এসেছিলেন এইসব কিনতে? কিট্টু তার কার্ডটি যুবককে দিয়ে শ্রী বসন্ত গেস্ট হাউস থেকে বের হলো। কিছু দূরে কয়েকটা ট্যাক্সি থেমেছিল। কিট্টু একটাতে চড়ে বলল পার্ক সার্কাস। ঘড়িতে তখন 8:20। 9টার মধ্যেই বাড়িতে পৌঁছে কিট্টু বাঁকা কাকাকে বলল সব কথা। বাঁকা কাকা বললেন, আগে একটু সুস্থ হয়ে নাও, ব্রেকফাস্ট করে নাও, তারপর ভাবা যাবে। কিট্টু চান টান করে বেশ সতেজ হয়ে ফিরে এসে কফির সঙ্গে চিজ অমলেট খেতে খেতে দুটো খবরের কাগজ মোটামুটি দেখল, কিন্তু তেমন কিছু খবর তার চোখে পড়ল না। তবে দুটো টিভির বিজ্ঞাপন চোখে পড়ল। একটি দোকানের নাম জেনারেল স্টোর্স, লেনিন সরণির ঠিকানা। অন্য একটি বিজ্ঞাপনে ছিল কে এম্পোরিয়াম। কিট্টু দেখলো জেনারেল স্টোর্সের টেলিফোন নম্বরের সঙ্গে নারায়ণস্বামীর লেখা একটি নম্বর মিলে যাচ্ছে, যার আগে জিএস লেখা ছিল। কিট্টু চট করে কফির কাপে শেষ চুমুক দিয়ে মুখ ধুয়ে সেই নম্বরে ডায়াল করলো। টেলিফোন বেজেই চলল, কেউ ধরল না। তখন তার খেয়াল হলো দোকানগুলো বোধহয় 10টার আগে খুলবে না। বাঘা কাকা বললেন, শোনো কিট্টুবাবু, ওই নম্বরগুলো যে কিসের, কোন দোকানে, সেটা আন্দাজ করতে অসুবিধা হচ্ছে না। ওটার খোঁজখবর পরে করলেও চলবে। এখন একবার শ্রীরামপুরে গেলে বোধহয় কিছু বোঝা যেতে পারে, যদি অবশ্য তোমার টাকা খরচ করার ইচ্ছে থাকে। একটা কথা জানো তো, এই তদন্তের ভার কেউ তোমাকে দেয়নি। কথাটা ঠিক নয়, পিসেমশাই তো তদন্তের ভার দিয়েছেন। বাঘা কাকা হেসে বললেন, তা বটে। তাহলে এক কাজ করতে হয়, শ্রীরামপুর যেতে হলে একটা গাড়ি ভাড়া করে এখনই রওনা হওয়া ভালো। তুমি যাবে নাকি বাঘা কাকা? হ্যাঁ কিট্টুবাবু, আমারও মনে হচ্ছে ব্যাপারটা খুব সহজ নয়। আমার কি মনে হচ্ছে জানো কি, নারায়ণস্বামী ফ্রিজ, টিভি, ভিসিপি এইসবের ব্যবসা করার জন্য বহু টাকা সঙ্গে এনেছিলেন। কোনো দুষ্টু ব্যক্তি বা ব্যক্তিরা ওই টাকা হস্তগত করে তাকে খুন করে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। কিট্টু বলল, তাহলে তো সাংঘাতিক ব্যাপার। কিন্তু চেন্নাইয়ে কি এই সব জিনিস পাওয়া যায় না? আর এসব জিনিস কি সব নগদেই বিক্রি হয়? বাঘা কাকার কপালে রেখা কুঞ্চিত হলো। তিনি বললেন, তা বটে। 2, কিট্টুদের বাড়ির সামনের দোকান সুরসাথীর এখন উন্নতি হয়েছে। কাপড় জামা ইস্ত্রি করতে করতে সে নিজের চেষ্টায় আর উৎসাহে একটা পুরনো গাড়ি কিনেছে। সেটা সে ভাড়া দেয়। ওই গাড়িটিকে মাঝে মাঝে কিট্টু ভাড়াও নেয়। কিট্টু গাড়ি চালানো জানে, কিন্তু চালাতে ভয় পায় কলকাতা শহরে। বাঘা কাকার অবশ্য গাড়ি চালানোর লাইসেন্স আছে, তিনিই চালান। পার্ক সার্কাস থেকে গাড়ি ইস্টার্ন বাইপাস দিয়ে গিয়ে ভিআইপি রোড ধরে কিছুটা গিয়ে লেক টাউনের ভেতর দিয়ে যশোর রোড দিয়ে টালা পার্ক পেরিয়ে ব্যারাকপুরের ট্রাঙ্ক রোড দিয়ে যেতে যেতে ডানলপ ব্রিজের কাছে বাঁ দিকে ঘুরবার সময় দেখা গেল সেদিকে ট্রাফিক জ্যাম। বিবেকানন্দ সেতু মেরামত হওয়ার জন্য রোজই নাকি এই অসুবিধা হচ্ছে। অতএব সোজা গাড়ি চালিয়ে ব্যারাকপুর। সেখানে একটি গ্যারেজে গাড়িটিকে রেখে নৌকায় করে গঙ্গা পার হওয়ার আগে চোখে পড়ল ছোট ছোট অনেক পোস্টার। 70% পর্যন্ত ছাড়ে বিভিন্ন কোম্পানির টিভি, ফ্রিজ, রেডিও, ভিসিপি, ভিসিআর বিক্রয়। ব্যারাকপুরের একটা ঠিকানাও তাতে দেওয়া ছিল। খেয়া পার হওয়ার সময় বাঘা কাকা 2-1জনের সঙ্গে কী সব কথা বললেন। কিট্টু দেখছিল গঙ্গার অপরূপ দৃশ্য। মাঝে মাঝে শুশুক ভুস করে জলের উপরে ছিটকে উঠছে, আবার ভুস করে ডুবে যাচ্ছে। অদ্ভুত লাগলো কিট্টু। কয়েক মিনিটের মধ্যে গঙ্গা পার হয়ে নামতে যাচ্ছে যখন বাঘা কাকা কিট্টুর হাত ধরে বললেন, আমরা নামছি না কিট্টুবাবু? কিট্টু তো অবাক। কিট্টু বলল, নামছি না মানে কি বাঘা কাকা? নামছি না মানে নামছি না। রহস্যটা কি বাঘা কাকা? রহস্য হচ্ছে আমরা ব্যারাকপুরে ফিরে যাচ্ছি। সেখানে হঠাৎ খুলে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া একটা ফ্রিজ, টিভি, ভিসিআর, ভিসিপির দোকানের কাছাকাছি একটু ঘুরঘুর করতে চাই। ঘুরঘুর করতে চাই আবার কি ভাষা? ওই হলো একরকম ভাষা, বুঝতে পারলেই হলো। কিন্তু কি ব্যাপার বাঘা কাকা? ব্যাপার তো সাংঘাতিক। সস্তার মোহ মানুষকে সর্বনাশের পথে ঠেলে দেয়। ব্যারাকপুরে একটা সরকারি খালি জায়গায় তাঁবু ফেলে ঘটা করে একটি কোম্পানি দোকান খুলল।
কী ব্যাপার না, তারা সস্তায়, অবিশ্বাস্য সস্তায়, শতকরা 50% থেকে 70% ছাড়ে নতুন টিভি, ফ্রিজ, রেডিও সব বিক্রি করবে বলে প্রচার করলো। প্রথম দিকে লোকে বিশেষ পাত্তা দিল না। 2-1 বোকোশোকা লোক রেডিও, সাদা কালো টিভি এসবের জন্য অর্ধেক দাম জমা দিল। শর্ত হলো আগে দাম জমা দিতে হবে, পরে জিনিসপত্র দেওয়া হবে। সন্দেহ যাদের ছিল তারা পরে দেখলো, বাহ, ভারী মজা তো। যেরকম জিনিসের অর্ডার দিয়েছিল সে সেরকম জিনিস পেতে শুরু করলো। সত্যি সত্যি নতুন আর চমৎকার সব জিনিসপত্র। ওই দেখে প্রথমে ডজনে লোক জমা দিতে লাগলো, আর 10 দিন পর জিনিসপত্র পেতেও লাগলো। শেষে এমন হলো যে দোকানে 5 জন লোক ক্রমাগত টাকা নিতে নিতে ক্লান্ত হয়ে পড়লো। ঘন্টায় লাখ টাকার ওপর অর্ডার আসতে লাগলো। আসবে না এত কম টাকায় কত জিনিস। কিন্তু শেষ 10 দিনে প্রায় 2 কোটি টাকা সংগ্রহ করে একদিন রাত্রে ওরা সব ফুরুত। কিট্টু বলল, ফুরুত। বাঘা কাকা বললেন, প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিনে তাদের অনেক ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু শেষ 10 দিনে যা পেয়েছে তাতে ওদের হাতে এসে গেছে খরচ টরচ বাদ দিয়েও আনুমানিক 1,60,00,000 টাকা। মন্দ কি? সর্বনাশ, বলল কিট্টু। বাঘা কাকা বললেন, এরকম ব্যাপার দেখেই যেখানে লোকের পুলিশে খবর দেওয়া উচিত ছিল, তারা তা না করে ব্যাংক থেকে কষ্টে অর্জন করা টাকা এনে তাদের উপহার দিল। এই হচ্ছে মানুষের বোকামি বা ট্র্যাজেডি। কিট্টুবাবু, কিট্টু বলল, এখন আমরা কি করব? বাঘা কাকা বললেন, আমরা অকুস্থলে যাব, সেখানকার লোকজনদের কাছে জিজ্ঞেস করব। আমার মনে হয় নারায়ণ স্বামীর হত্যার সঙ্গে এই ব্যাপারের একটা সম্পর্ক আছে। আমার ধারণা কি জানো? কি? এই দল মানে ঠকবাজের দলটি দক্ষিণ ভারতের। নারায়ণ স্বামী এদের চিনতেন। তিনি যেভাবেই হোক খবর পান দলটি পশ্চিমবাংলায় এসেছে লোক ঠকাতে। তিনি অত্যন্ত সৎ মানুষ। তিনি নিজের টাকা খরচ করে কলকাতায় আসেন, মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর কাজে লেগে যান। তিনি বিভিন্ন টিভি, ফ্রিজ ইত্যাদি কোম্পানিকে প্রশ্ন করেন টেলিফোনে, দোকানদারেরা সর্বোচ্চ কত কমিশন পেতে পারেন। কোনো প্রস্তুতকারকই কোনো টিভি, ফ্রিজ ইত্যাদিতে শতকরা 50 বা তার বেশি কমিশন দিতে পারে না। এটা অবশ্য অজানা নয় কারো কাছেই। কিন্তু বোকারামের দল যারা ঠকাতে চায় তাদের কাছে এই প্রশ্ন দেখা দেয় না। নারায়ণ স্বামী নিজেও এটা ভালো করেই জানতেন। আমার মনে হয় তিনি ওই সব দোকানকে ফোন করে জানতে চেষ্টা করছিলেন হঠাৎ কোনো দোকানকে তারা প্রচুর পরিমাণে টিভি, ফ্রিজ ইত্যাদি সরবরাহ করেছিল কিনা। আমার এও অনুমান তিনি হয় টেলিফোনে খবর পান, নয়তো নিজে ওই সব দোকানে গিয়ে জানবার চেষ্টা করেন কোথায় তারা এই সব জিনিস সরবরাহ করেছে। তাদের কাছ থেকে খবর পেয়ে নারায়ণস্বামী ব্যারাকপুরে নিজে গিয়ে বিপদে পড়েন। তাকে ঠকবাজরা চিনতে পারে এবং তাকে খুন করে জলে ভাসিয়ে দেয়। কিট্টু বলল, এর মধ্যে শ্রীবসন্ত গেস্ট হাউসের ব্যবহারও বেশ সন্দেহজনক। কেন? তাদের একজন বোর্ডার ফিরলেন না, এটা কি পুলিশকে জানানো প্রয়োজন বা কর্তব্য ছিল না? এটা কি সন্দেহজনক ব্যাপার নয়? বাঘা কাকা বললেন, কথাটা ঠিকই, কিন্তু এটা অন্যায় হলেও ওরা নারায়ণ স্বামীর হত্যার সঙ্গে বোধহয় জড়িত নয়। ব্যারাকপুরের ঘাটে নেমে আদালতের কাছাকাছি একটা মিষ্টির দোকানে কিছু খেয়ে সেখান থেকে কিট্টু শান্তিরঞ্জন পিসেমশাইকে ফোন করে বলল, শান্তিরঞ্জন বাবু যেন অবিলম্বে চেন্নাইয়ের পুলিশকে খবর দেওয়ার জন্য কলকাতা পুলিশকে অনুরোধ করেন। খোঁজ নিয়ে কিট্টুরা জানতে পারল ওই অঞ্চলের বহু হাজার ব্যক্তি সর্বশান্ত না হলেও প্রচুর ধাক্কা খেয়েছেন। কেউ 2-3টে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিনের অর্ডার দিয়েছিলেন। এদের মধ্যে আবার পুলিশও ছিলেন বেশ কিছু। লোকগুলিকে প্রথমে সন্দেহ হলেও পরে সে সন্দেহ চলে গিয়েছিল। হ্যাঁ, লোকগুলোর 2-3 জন দক্ষিণ ভারতের মানুষ। তাদের নাম কেউ জানে না। সঙ্গে যারা ছিল তারা কেউ বাঙালি নয়। তাদের অন্য কোনো রাজ্য থেকে আনা হয়েছিল বলে মনে হয়। পুলিশকে প্রশ্ন করে জানা গেল না তেমন কিছুই। লোকগুলোকে কোথা থেকে এলো, কোথায় গেল, কোনো খবরই তাদের দপ্তরে পাওয়া গেল না। একজন বললেন তারা অন্ধকারে, যে রাতে ওরা সদল বলে পালালো সে রাতে দমদম এয়ারপোর্টে বড় 4টে সুটকেস নিয়ে কয়েকজন বিমানে উঠেছিল কিনা সেটাও পুলিশ বলতে পারল না। অথচ লোকজনকে জিজ্ঞেস করে কিট্টুরা জানতে পেরেছিল যেদিন সকালে তারা বেপাত্তা হয়েছে
দেখা গেল তার আগের রাতে দুটো ট্যাক্সিতে 4টে বড় বড় ট্রাঙ্ক তোলা হয়েছিল। এদিকে এই ঠকবাজদের কীর্তিকলাপের সঙ্গে যে একটা খুনও জড়িত সেটাও পুলিশ জানে না, আন্দাজও করেনি, কেননা নারায়ণ স্বামীর মৃতদেহ পাওয়া গেছে শ্রীরামপুরের কাছে গঙ্গায়। কিট্টুরা সারাদিনই ব্যারাকপুরে কাটিয়ে দিল। লোকদের কাছে কথা বলে জানা গেল ঠকদের একজনের নাম মূর্তি, আরেকজনের নাম কুপু। এ দুটি দক্ষিণ ভারতীয় নাম। কিট্টু এবং বাঁকা কাকা গাড়িতে করে সন্ধ্যের সময় দমদম বিমানবন্দরে গিয়ে অনেক চেষ্টা চরিত্র করে চেন্নাইয়ের সেই রাত্রির ফ্লাইটের সমস্ত যাত্রী তালিকা পড়বার সুযোগ পেল। তাতে কৃষ্ণমূর্তি আর কুপুস্বামীর নাম পাওয়া গেল, সঙ্গে ঠিকানাও। বাঁকা কাকা বললেন নাম আর ঠিকানা দুটোই বানানো হতে পারে। কিট্টু বিমানবন্দর থেকেই শান্তিরঞ্জন পিসের কাছে সব জানিয়ে দিল। শান্তিরঞ্জনবাবু বললেন চেন্নাইয়ের পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিট্টু ওই বিশেষ রাত্রির বিমানে ফ্লাইট নাম্বার আর দুজন যাত্রীর নাম পিসেমশাইকে জানিয়ে দিল। পিসেমশাই বললেন এই খবর এক্ষুনি পুলিশকে জানিয়ে দিচ্ছি। কিট্টু বাঁকা কাকাকে বলল কি অদ্ভুত ব্যাপার আর কি অদ্ভুত যোগাযোগ। পিসেমশাই যদি নারায়ণ স্বামীর বন্ধু না হতেন, কিংবা তিনি যদি পিসেমশাইয়ের সঙ্গে এবারে দেখা না করতেন, তাহলে ব্যাপারটা ধামাচাপা পড়তো নাকি? বাঘা কাকা বললেন আরও একটা কথা, খবরের কাগজে নারায়ণ স্বামীর ছবি যদি ছাপা না হতো আর সেই ছবি যদি শান্তিরঞ্জন পিসেমশাইয়ের চোখে না পড়তো, তাহলেও ব্যাপারটা অন্ধকারে থাকতো। পুলিশ খুবই অপদার্থ, কিন্তু তবু এই কর্মটি যে তারা করেছে সেটাও সুলক্ষণ। আসলে কি হয় জানো, সবাই দায়িত্ব এড়ানোর খেলা। একটা মৃতদেহ জলে ভাসলো, সেটা কোথা থেকে এলো কেউ খোঁজ করলো না, কোথায় পাওয়া গেল সেটাই বড় হয়ে দেখা দিল। নারায়ণ স্বামীকে নিশ্চয়ই খুন করা হয়েছে ব্যারাকপুরেই, কিন্তু গঙ্গার জলের স্রোতে সেটি চলে গেছে ব্যারাকপুরের উল্টো দিকে শ্রীরামপুর। সেখানকার পুলিশ তদন্ত করেছে, একটা ফাইল বানিয়েছে আর সেটিকে আলমারিতে রেখে দিয়েছে। এ নিয়ে বেশিরভাগ তদবির বা তদন্ত করেনি। রাত প্রায় 10টার সময় ক্লান্ত হয়ে বাঘা কাকা আর কিট্টু বাড়িতে পৌঁছানো মাত্র টেলিফোনের আওয়াজ। কিট্টু টেলিফোন ধরেই বলল, কে? পিসেমশাই, জরুরি দরকার, এখনই যেতে হবে। যাচ্ছি। তারপর কি হলো কে জানে, বলে কিট্টু যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই বেরিয়ে গেল। পিসেমশাইয়ের বাড়িতে গিয়ে কিট্টু দেখতে পেল মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় এক ভদ্রলোক বসে আছেন খাবার টেবিলে। খাওয়া দাওয়ার পর গল্প গুজব করছেন। পিসেমশাই বললেন, কিট্টু চিনতে পারছো? কিট্টু বলল না। পিসেমশাই বললেন না চিনবারই কথা, খড়গপুরে এক আত্মীয় বাড়িতে যাওয়ার সময় রিকশার সঙ্গে একটা জিপের সংঘর্ষে আহত হয়ে 10-12 দিন প্রায় অজ্ঞান অবস্থায় রেল হাসপাতালে ছিলেন। ইনিই হলেন নারায়ণ স্বামী, আমার বন্ধু। ইনি খুন হননি। খবরের কাগজে যার ছবি বেরিয়েছে তিনি অন্য লোক। কথাটা পিসেমশাই ইংরেজিতেই বললেন। নারায়ণ স্বামী ক্ষীণ হেসে বললেন, খুন হয়নি বটে, তবে তার কাছাকাছি চলে গিয়েছিলাম। স্মৃতিটাও প্রায় চলে গিয়েছিল। পরশু রাত থেকে প্রায় সুস্থ হয়ে প্রথমেই চলে এলাম তোমার আঙ্কেল মৈত্রর কাছে। আমার একটা টাকা নেই, আমার পকেট থেকে 500 টাকার উপর খোয়া গেছে। কাগজপত্র, চেক বই, ব্যাংক কার্ড এসবই আমি আহত হওয়ায় কেউ সরিয়েছে। যাকে বেঁচে গিয়েছি এই ঢের। কিট্টু তো হতভম্ব। সেটি খুব উপভোগ করলেন শান্তিরঞ্জনবাবু। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য শান্তিরঞ্জনবাবু বললেন, ঘাবড়ে যেও না কিট্টু, তোমার পরিশ্রম বৃথা যায়নি। ব্যারাকপুরে ঠগিরা ধরা পড়েছে। এইমাত্র আমার বন্ধু, তোমাদের পূর্ব পরিচিত পুলিশ কর্তা ঘোষ সাহেব ফোন করে জানিয়ে দিলেন চেন্নাইয়ে পালের গোদারা ধরা পড়েছে। পাওয়া গেছে 1.5 কোটি টাকার উপর। মনে হচ্ছে কিছু পুরস্কার তুমি আর বাঘা কাকা পাবে। কিট্টু মুখ গোমড়া করেই রইল। তার মনে হলো এইরকম হঠাৎ একটা সিদ্ধান্ত করে সেই ভুল করেছিল। খবরের কাগজের ছবি দেখে কি মানুষকে অত স্পষ্টভাবে চেনা যায়? তার রাগ হলো শান্তিরঞ্জন পিসেমশাইয়ের উপর। কিন্তু নারায়ণ স্বামীও কম নন। তিনি তার প্যাডের ওপর টিভি আর ফ্রিজের দাম, শতকরা ছাড়, এইসব তাহলে কেন লিখলেন? কিট্টু বলল, আচ্ছা মিস্টার নারায়ণ স্বামী, আপনি আপনার প্যাডের ওপর সব টিভি ফ্রিজের দোকানের টেলিফোন নাম্বার লিখেছিলেন কেন? আমি না তো, নারায়ণ স্বামী বললেন, আমি লিখিনি ওসব। তবে আরে আমার এক ভাইপোর আবদার রাখতে এটা নিয়ে এসেছিলাম।
ও সাংবাদিক, ওর ধারণা একই কোম্পানির একই জিনিস কলকাতায় সস্তায় পাওয়া যায়। আমাকে ও নিজেই টেলিফোন নম্বর লিখে দিয়েছিল, তার পাশে লিখে দিয়েছিল ওখানকার দাম আর ওখানে কত কমিশন পাওয়া যায়। আপনি খোঁজ করেননি? না, খোঁজ করার সময় তো পেলাম না। খড়গপুরে আমার বন্ধু দাশগুপ্তের বাড়িতে যাওয়ার সময় হলো দুর্ঘটনা। প্রায় 2 সপ্তাহ হাসপাতালে থেকে ওর খোঁজ করলাম, তা উনি তো বদলি হয়ে গেছেন আসানসোলে। ফিরে এলাম তাই। তা আপনি নাকি কি অন্যায় সব ব্যাপার ঠেকাতে কলকাতায় এসেছিলেন? নারায়ণস্বামী হেসে বললেন, ওটা ঠিক কথা নয়, ওটা বানিয়ে বলেছিলাম মিস্টার মৈত্রকে। ব্যারাকপুরের ঠগীদের সঙ্গে আপনার কোনো ব্যাপার ছিল না? সে আবার কি? কিট্টু হাই তুলল, বলল, থাক ওসব কথা, বড় ঘুম পাচ্ছে, বাড়ি যাই। এই সময় হঠাৎ সুপ্রিয়া পিসি এসে বললেন, কিট্টু, তোকে বড় শুকনো দেখাচ্ছে রে, বোধহয় খাওয়া দাওয়া হয়নি। তাহলে বসে যা, আমি খাবারের ব্যবস্থা করছি। চিনে খাবার, এবারে ফ্রাইড চিলি প্রন। না, ভালো লাগছে না, কিট্টু বলল, যাই, বাড়ি যাই, বাঘা কাকা অপেক্ষা করে আছেন, ওকে একটা সংবাদ দিতে হবে। দুঃসংবাদ তো আমি সব শুনেছি, তা ওই দুঃসংবাদ পরে দিলেও ক্ষতি নেই। খেয়ে দিয়ে মনটা একটু ভালো হলো কিট্টু। সে বলল, পিসি, একটা কথা বাঘা কাকা তোমার কাছ থেকে জানতে চেয়েছেন, অবশ্য যদি জানাতে আপত্তি না থাকে। না না, কি আর এমন কথা হবে যা জানাতে আমার আপত্তি থাকতে পারে? তাহলে বলো তো পিসি, তোমার ওই সুন্দর চিনে খাদ্য তৈরির গোপন রেসিপিটা কি? বাঘা কাকা আর ভুলতে পারছেন না। না, ওটা আমি বলবো না, সুপ্রিয়া পিসি বললেন। যারা রান্না করে এটা তাদের গোপন রাখার অধিকার আছে কিট্টু, কিছু মনে করিস না। কিট্টু বলল, আচ্ছা পিসি, বলে চলে যাচ্ছিল। সুপ্রিয়া পিসির কীরকম দুঃখ হলো। তিনি বললেন, ঠিক আছে, গোপন রহস্যটা বলছি। বইমেলা থেকে একটা চমৎকার বই কিনেছিলাম, বুঝলি, চীনা মেনু সংহিতা সেটার নাম। অনেক রেসিপি আছে ওটাতে, চমৎকার বই, চমৎকার লেখা, লেখকের নাম ফটিকচাঁদ শর্মা। কিট্টু হা হা করে হেসে উঠল। বাঘা কাকারই লেখা বই? হাসবারই কথা, কিন্তু সেটা সুপ্রিয়া পিসিকে বলল না, নিজের মনেই হাসতে লাগলো। ঠিক করলো কথাটা সে আপাতত বাঘা কাকাকেও বলবে না। শেষ।